দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, গত কিছুদিন থেকেই ইসলামী ছাত্র শিবিরের তাদের বেশ কয়েকজন নেতা পরিচয় গোপন করে অন্য দলের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করা নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। এটাকে আমি দেখেছি অনেক সমালোচক, অনেক নেটিজেন তাদের এই ধরনের কার্যক্রমকে মুনাফিকিও বলছেন। তারা বলছে এটি তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি। এখন এই কাজগুলা এক দলের সমর্থক বা কর্মী হয়ে অন্য দলের নেতা হওয়া কিংবা অন্য দলের সাথে ভিতরে ঢুকে গিয়ে রাজনীতি করাটা মুনাফিকি নাকি স্ট্র্যাটেজি, নাকি এটাকে পলিটিক্যাল ট্রিকারি বা মখারি, আপনারা যেভাবেই ব্যাখ্যা করেন দর্শক। যাই হোক, এটা নিয়ে একটা তুলনামূলক আলোচনা করি। আমরা দেখি যে এটার প্রয়োজন ছিল কি না। প্রথমে আসি, আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সভাপতি, তিনি সদ্য হয়ে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্রজোটের যে সফল গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। অনেকজন সমন্বয়ক আছেন সারা বাংলাদেশে, প্রায় 150-এর মতো সমন্বয়ক, তার মধ্যে তিনিও ছিলেন একজন। অবশ্যই সমন্বয়কদেরকে নিয়ে এখন সারা বাংলাদেশেই বরং কিছুটা সমালোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে তাদের কিছু সমন্বয়কের বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম, ডিসিদের নিয়োগ, বিসিদের নিয়োগ, দলীয় লেজুরবৃত্তি করা এবং বিশেষ করে নিয়োগ বাণিজ্যে তাদের সম্পৃক্ত হওয়ার বিষয়টা অনেকেই সমালোচনায় নিয়ে আসছেন। যদিও এখন পর্যন্ত পার্টিকুলারলি কোনো স্পেসিফিক কোনো জায়গায় সেটা বা আদালতের মাধ্যমে এরকম কোনো প্রমাণ এখনও আমাদের কাছে আসেনি। তবে যাই হোক, তাদের যে কার্যক্রমগুলো নিয়ে অনেকেই সমালোচনা করছেন, এটুকু সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এই সভাপতির সমন্বয়ক হিসেবে যখন দায়িত্ব পালন করেন, তারা ছাত্র শিবির করেন এটা পরিচয় লুকিয়ে রাখার একটা কারণ ছিল। কারণ যে মানুষ যদি জানতো যে এরা ছাত্র শিবিরের কর্মী, হয়তোবা এত ব্যাপক হারে সব শ্রেণী পেশার মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবালয়ের লোকজন বা পেশাজীবী মানুষ, গার্মেন্টস শ্রমিক সহ সর্বস্তরের মানুষ হয়তোবা এইভাবে ব্যাপকভাবে নামতো না এবং এই পতিত স্বৈরাচারের পতন হতো না, এটুকু সত্য। তবে তারা এই কাজটি করতে গিয়ে যারা এটাকে মুনাফিকি বলছেন, তাদের এই যুক্তির প্রতি উত্তরে আমি দেখলাম যে আপনার জামায়াতের অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছেন। তারা বলছেন যে ফেরাউনের ঘরেও তো মুসা নবীকে দিয়েছিলেন আল্লাহ, দিয়ে সেই ফেরাউনকেই ধ্বংস করেছেন। তারা অনেকে বলছেন এটা নাকি এই ঘটনা, এই ধরনের তুলনা ওই ঘটনার সাথে এইটাই কেন যায় কিনা, সেই বিবেচনার ভার আমি আপনাদের কাছেই দিলাম দর্শক। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, রাজনীতিতে স্ট্র্যাটেজি থাকতে পারে, কৌশল থাকতে পারে। সেই কৌশলে অনেক সময় অনেকগুলা কৌশল অবলম্বন করতে হয়। প্রশ্ন হচ্ছে, আমার এই ভিডিওটার মূল কনসার্নটা হচ্ছে কেন তাদেরকে এটা করতে হলো, আমরা সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। 2013 সালে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ার পর আপনারা দেখেছেন যে ছাত্র শিবিরকে মূলত প্রকাশ্যে কোনো রাজনীতি করতে দেওয়া হয়নি। যদিও তাদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন বাতিল হলেও তাদের মূল যে সংগঠন, আমি বলছি জামায়াতে ইসলামের কথা বলছি, তারা 2018 সালে বিএনপির সাথে ঐক্য হয়ে বা আন্ডারস্ট্যান্ডিং রেখে জামাতের 18 জন নেতা, সম্ভবত 18 বা 17 জন দানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছিলেন। এমনকি জামাত শিবিরের উপর অনেক ধরনের নির্যাতন নিপীড়ন করেছে এই বিগত স্বৈরাচারী সরকার। বিশেষ করে আপনার একটা উদাহরণ আপনাদের মনে আছে, সেই যে বুয়েটের কয়েকজন ছাত্র পিকনিকে গিয়েছিল, তাদেরকে পিকনিক থেকে সেখান থেকে ধরে নিয়ে এসে শিবির চেক দিয়ে তাদের উপর অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আপনারা হয়তোবা সমালোচনা বা আলোচনা জুড়ে দিতেই পারেন, গত 15 বছর বিএনপি কি কম নির্যাতিত হয়েছে? বিএনপি বরং বেশি নির্যাতিত হয়েছে। বিএনপির বিরুদ্ধে কয়েক লক্ষাধিক মামলা ছিল এবং বিএনপির প্রায় 60 লক্ষ নেতাকর্মী মামলার আসামি ছিল।
সেই গায়েবী মামলা দিয়ে তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। তবে বিএনপির আর জামাতের ক্ষেত্রে এই পতিত স্বৈরাচারের নিপীড়নের যে পার্থক্যটা ছিল সেটা ছিল যে জামাতের নিবন্ধন বাতিল করেছিল, কিন্তু বিএনপির নিবন্ধন বা এ ধরনের কোনো কিছু করেনি তারা। এইভাবে আর কিছুদিন চললে, কয়েক বছর চললে তারা কি করতো বিএনপির ব্যাপারে সেটা যেহেতু হয়নি, আর সেই আলোচনা আমি যাচ্ছি না দর্শক। এখন জামাতকে কেন নিষিদ্ধ করা হয় আমরা যদি একটু দেখি, জামাতের সেই ৭১-এর ভূমিকার কথা নিশ্চয়ই আপনাদের জানা আছে, আমি এই আলোচনায় এখানে আর নিয়ে আসছি না। তবে সেই আলোচনায় একটা কথা যদি আমরা বলি দর্শক, ইংল্যান্ডের কাছ থেকে ১৯৬৭ সালে আয়ারল্যান্ড অর্থাৎ আইরিশরা স্বাধীনতা নিয়েছিল। ওই সময়ও কিছু লোক বলছিল যে আমরা যদি ইংল্যান্ডের সাথে থাকি তাহলে একটা জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রের সাথে থাকবে, আমাদের পাসপোর্টের, আমাদের আইডেন্টিটির একটা ভ্যালু থাকবে, কাজে আমাদের স্বাধীনতার প্রয়োজন নেই। যাই হোক, ১৯৬৭ সালে আইরিশরা স্বাধীনতা নিয়েছে। অতি সম্প্রতি ২০১৬ সালে, সম্ভবত ১৬ অথবা ১৭ সালে স্কটল্যান্ড, আপনারা জানেন যে ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা নেওয়ার কথা বলছিল এবং তারা একটা গণভোটের আয়োজন করে। সেই গণভোটে ৫২% মানুষ, আমি আবারও বলি 52% পপুলেশন, তারা স্বাধীনতার বিপক্ষে রায় দেয়। তারা বলে, তাদের যুক্তি ছিল, এমনকি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, তিনিও ওই স্কটিশ ভাষাত তিনিও বিপক্ষে ছিলেন এবং বলছিলেন যে আমরা যদি এক থাকি তাহলে আমাদের শক্তি, সামর্থ্য, পাসপোর্টের ভ্যালু এবং ওভারঅল আমাদের যে আইডেন্টিটি সেটা বিশ্বের কাছে সমাদৃত হবে, প্রেস্টিজিয়াস অবস্থান নিয়ে আমরা থাকতে পারবো। তাই বলে স্কটল্যান্ডের যে ৫২% মানুষ স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদের প্রতি কি বর্তমান স্কটিশ সরকার কোনো নির্যাতন বা নিপীড়নমূলক কাজ করছে? না, আনসার ডেফিনেটলি নাও। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আপনি একটু বিতর্ক জুড়ে দিতেই পারেন যে ৭১ সালে জামায়াতে ইসলামী পাকিস্তান এক রাখার পক্ষে ছিল এবং তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে। আপনি যদি সেই বিতর্ক জুড়িয়ে দেনও, তবে তো তাদের অনেক নেতার কিন্তু ফাঁসি হয়েছে, যুদ্ধ অপরাধের জন্য বিচার হয়েছে। অনেকে বলতে পারেন সেটা তো হাতে গোনা কয়েকজন। দেখুন, আমি ওই আলোচনায় বেশি যেতে চাচ্ছি না, তবে আমি এইটুকু বলবো যে যুদ্ধাপরাধীর বিচার কখনো মাসিভ ওয়েতে হয় না। যুদ্ধাপরাধীর বিচার হয় সব সময় প্রতীকী বিচার। সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা সেনাপ্রধান বা কয়েকজন সিনিয়র সেনা অফিসারের যারা হত্যার নির্দেশ দেন কিংবা যারা নেতৃত্ব দেন হত্যাকাণ্ডের, তাদেরই বিচার হয় এবং যুদ্ধাপরাধের বিচারটা আসলে এভাবেই হয়। মাসিভ ওয়েতে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যকে ধরে এনে ফাঁসিও দেওয়া হয় না, বিচারও হয় না। যদিও এই বিচার নিয়েও প্রশ্ন আছে যে এই বিচারটা কতটুকু নিরপেক্ষ হয়েছে এবং এখানে আসামিরা তাদের ন্যায় বিচার পেয়েছে কিনা, সেটা যদি কোনোদিন মনে করেন, এখন তো পরিবেশ পরিস্থিতি পাল্টেছে, যদি জুডিশিয়াল রিভিউ হয় হয়তো আমরা সেটা জানতে পারবো। তবে কথা থেকেই যায়, যেহেতু বাংলাদেশে ক্যাপিটাল পানিশমেন্ট ইমপ্লিমেন্টেশনের ল আছে, সেহেতু তাদের মৃত্যুদণ্ড তো হয়েই গেছে। ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে একটি সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা বাস্তবায়িত হয়ে গেলে আর ওই আসামিকে বা যদি প্রমাণিত হয় যে তিনি অপরাধী নন, তাকে তো আর ফেরত পাওয়া যায় না। যাই হোক, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এখন আসেন, এই জামাতে ইসলামীকে বলা হচ্ছে যে তারা একটি সাম্প্রদায়িক দল। দেখুন, আইডেন্টিটি পলিটিক্স নিয়ে পলিটিক্স হয়তো পৃথিবীর দেশে দেশে এখন, যেহেতু একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে অনেকভাবেই বিশ্ব মোড়লরা তারা নিয়ন্ত্রণ করে, সেহেতু আইডেন্টিটি পলিটিক্সে অনেক সময় ধর্মীয় রাজনীতিগুলা অনেক সময় উন্মাদনা সৃষ্টি করে, এটা আমরা জানি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বিজেপি একটি হিন্দু মৌলবাদী দল। বাংলাদেশেও আপনি যদি জামাতে ইসলামীকে একটি মৌলবাদী দল বলেন, কিন্তু পার্থক্যটা হচ্ছে জামাতে ইসলামের রাজনীতি এবং বিজেপির রাজনীতি কিন্তু এক নয়। বিজেপি তার মৌলবাদী রাজনীতির দ্বারা সেখানে আপনারা দেখেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, পার্টিকুলারলি মুসলিম সম্প্রদায় এবং মণিপুরীদের উপর, তাছাড়াও তারা আরও যে সংখ্যালঘু আছে, মনে করেন খ্রিস্টিয়ান প্লাস শিখদের উপর যে নির্যাতন করে হিন্দু মৌলবাদীরা, সেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা জামাতে ইসলামীর ক্ষেত্রে কখনোই আমরা দেখিনি যে তারা সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের উপর বা খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায়ের উপর কোনো ধরনের বিদ্বেষ ছড়াতে আমরা কিন্তু কখনোই দেখিনি। বরং তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে, তারা ভ্রাতৃত্বের বন্ধনের কথা বলেছে। এই সত্যটা স্বীকার করে নিতেই হবে। জামাতে ইসলামী সেই ক্ষেত্রে তারা অত্যন্ত, আমি বলবো, তাদের উদারতা
দেখায় এবং তাদের রাজনীতির যে দূরদর্শিতা দেখাচ্ছে বলে আমি অন্ততপক্ষে আমার বিশ্লেষণ বলে, যদিও আমি তাদের রাজনীতির সাথে তাদের অনেকগুলা কর্মসূচি কর্মকাণ্ডের ব্যাপারে আমার সমালোচনা আছে। যাই হোক, আমি ওই আলোচনা এখানে যেতে চাচ্ছি না এত ডিটেলস। বিশেষ করে পরিচয় গোপন করার ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছি। এখন এই কারণেই জামাতে ইসলামী বা ছাত্র শিবিরের কর্মীরা তারা অনেক সময় তাদের উপর যে অন্যায়গুলা করা হয় সেই অন্যায়গুলা করার কারণে তারা নিজেদেরকে অনেক সময় শ্রিঙ্কড বা সংকুচিত মনে করে। এবং তারা অনেক ক্ষেত্রে আমরা দেখছি, বিশেষ করে যারা ছাত্র শিবির করে, অনেক সময় আমাদের সমাজে এরকমও কিছু কনসেপ্ট আছে, আপনারা দেখবেন যে কিছু মানুষ আছে যে কেউ ছাত্র শিবির করে এটা শুনলে একটু যেন কেন জানে কপাল খোঁচকায় বা মনে করে কেন শিবির করবে। ইয়েস, ৭১ তাদের বিতর্কিত ভূমিকা ছিল, এটা আমরা স্বীকার করি, কিন্তু বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে স্বীকার করে নিতেই হবে যে ছাত্র শিবিরের জন্মই হয়েছে ১৯৭৭ সালে। এই বিতর্ক জুড়ে দেওয়া যেতেই পারে যে তারা কেন জামাতের ৭১-এর ভূমিকার জন্য রেসপন্সিবিলিটি নেবে। তবে এই কথা বলে তাদের অবশ্য পার পাবার সুযোগ নেই। কারণটা হচ্ছে তারা যেহেতু জামাতে ইসলামীর সাথে কোলাবোরেটেড বা লিয়াজো একটি সংগঠন, কাজেই জামাতের অপরাধকেও তারা অস্বীকার করতে পারবে না। যাই হোক, এই পরিস্থিতিগুলোর কারণে মূলত ছাত্র শিবির অনেক ক্ষেত্রে নিষিদ্ধ থাকে। যখন আপনি একটা জিনিস মনে রাখবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু বেশি থাকে। ধরুন আপনার পাশের গ্রামেই বা এলাকায় একটা যাত্রা গান হলো, আপনার বাবা বা আপনার গার্ডিয়ান বললেন ওইখানে খবরদার ওই যাত্রা গানে যাবি না। তার মানে হচ্ছে আপনার মধ্যে এক ধরনের কিউরিসিটি জাগ্রত হলো যে ওখানে আসলে কি হচ্ছে। আপনি তখন ওই জায়গায় যাওয়ার জন্য আরো বেশি উদ্গ্রীব হয়ে যাবেন। ঠিক তেমনি আমি মনে করি ছাত্র শিবিরকে বারবার নিষিদ্ধ করার কারণে বা তাদেরকে প্রকাশ্যে রাজনীতিতে আসতে না দেওয়ার কারণে তাদের মধ্যেও এক ধরনের প্রতিশোধ স্পৃহা কাজ করে এবং তখন তারা রাজনৈতিক বা পলিটিক্যাল ট্রিকারি বা মখারিগুলোর আশ্রয় নেয়। আর সেটারই পরিপ্রেক্ষিতে তারা কি করেছে, অন্য দলের হয়ে, এমনকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও তারা ছিল, সেই পদ নেওয়ার জন্য নাকি কয়েক লক্ষ টাকাও তারা দেন দরবার করেছিল বা দিয়েছিল ছাত্রলীগের নেতাদেরকে সেই পদ নেওয়ার জন্য। যেটাই হোক, এই কাজগুলো অবশ্যই সঠিক হয়নি। তবে ছাত্র শিবিরের ব্যাপারে অভিযোগ আছে, অনেকেই অভিযোগ করছে। আমি দেখলাম নেট দুনিয়া এটা নিয়ে কথা হচ্ছে যে ছাত্র শিবিরের ছেলেরা শুধু যে ছাত্রলীগে বা আওয়ামী লীগে আছে তা কিন্তু নয়, তারা বিএনপি বা ছাত্রদলের মধ্যেও গাপটি মেরে আছে। এটাকে রাজনৈতিক অপকৌশল বলবেন, নাকি রাজনৈতিক মুনাফিকি বলবেন, নাকি রাজনৈতিক স্ট্র্যাটেজি বা কৌশল বলবেন, বিচারের বার আপনাদের উপরে দিলাম দর্শক। তবে যেটাই হোক, আমরা দেখেছি ডাকসুর জিএস সম্ভবত খায়রুল কবির খোকন সাহেব একটা কথা বলছেন যে ১৯৯০ বা ৯১ সালের, আমি শিওর না দর্শক এটা কি খায়রুল কবির খোকন না অন্য কেউ একজন বলছে, যাই হোক, সিদ্ধান্ত হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির এবং এরশাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজকে রাজনীতি করতে দেওয়া হবে না। তখনকার পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট হয়তোবা অনেক কিছুই পরিবর্তন হয়েছে বা আগের মতোই আছে। যেটাই হোক, রাজনীতিতে স্থির জায়গায় দাঁড়িয়ে থাকার কোনো অবকাশ আছে কিনা আমাদের সেটা বিবেচনা আনতে হবে। তবে একটা জিনিস আমি বলবো যে রাজনীতি দিয়েই আমাদের মোকাবেলা করতে হবে। বিএনপি তথা ছাত্রদলকে মনে রাখতে হবে এদেশে অ্যান্টি আওয়ামী সেন্টিমেন্ট হিসাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য বিএনপি বা জাতীয়তাবাদী শক্তির মূল যে নিউক্লিয়াস, সেই জাতীয়তাবাদী ছাত্রদলকেই শক্তিশালী করতে হবে। আর তবেই ছাত্র সমাজ এই সকল ধরনের অপকৌশলকে পরাস্ত করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষায় তারা অবশ্যই জাতীয়তাবাদী শক্তির যে মূল চালিকা শক্তি সেই ছাত্রদলকেই শক্তিশালী করবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আর ছাত্র শিবিরের এই যে পরিচয় গোপন করে অন্য দলের সাথে রাজনীতি করা, সেটা বিশেষ করে যদি আমরা বলি যে গত সরকার যেভাবে তাদেরকে দাঁড়াতেই দিচ্ছিল না ক্যাম্পাসে, সেখান থেকে তারা হয়তো বা আত্মরক্ষার্থে
সেই কাজগুলা করেছে। তবে তারা যদি আরও সবগুলা দলে এরকম করে, তবে সেটা অবশ্যই রাজনীতির জন্য স্বচ্ছতা আনবে বলে আমি মনে করি না। আর সেই স্বচ্ছতা আনয়নের জন্য তারাও যদি অন্য সকল রাজনৈতিক দলের সাথে একের সাথে অন্য কমিউনিকেট করতে পারে, ইন্টারাকশন করতে পারে, তাহলে হবে কি, তাদের ভিতর যে সত্যিকার যেটা আছে সেটা জনগণও জানতে পারবে, এবং এতে করে সমাজে মানুষের আলাপ আলোচনার মাধ্যমে যেটা ভালো সেটা গ্রহণ করার একটা প্রবণতা সৃষ্টি হবে, এবং রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।